নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। 9th মার্চ আমার ছোটো মেয়ের বার্থডে ছিল, আর তখন ওর এক্সাম চলছিল। আর এক্সামের জন্য সেরমভাবেই কিছু করিনি, শুধুমাত্র একটু দুপুরবেলায় মাটন বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা কিনা ওর খুব প্রিয়। চলুন আজকে শেয়ার করি সেই মাটন বিরিয়ানির রেসিপিটা। অনেক ভালো হয়েছে। একটা মাংস প্রায় 150 গ্রাম। মাংসের পিসগুলো দেখুন, সব রানের সিনা। থাকো, এর মধ্যে একটা গোটা রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কুচি দিয়েছি। এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে ডোলে ডোলে মাখো, তাতে মশলাগুলো ভেতরে যাবে আর ওর টেস্টি হবে মাংসটা। বিরিয়ানির মাংস যতটা নেবেন, চালও ঠিক ততটা পরিমাণে নিলে তাহলে কিন্তু বিরিয়ানি দুর্দান্ত টেস্টের হয়। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, তাই জন্য দেরাদুন রাইস 1 কেজি আমি ভিজিয়ে রেখেছি ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য। 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। আগে নুনটা দিয়ে দিচ্ছি, তেলটা পরে দিচ্ছি। চিনি নাকি? না, নুনটা দিয়ে দিচ্ছি আর তেলটা পরে দিচ্ছি। তার কারণ হচ্ছে তেলটা প্রথমে দিলে এর যে ম্যারিনেশন প্রসেসটা একটু লেট হয়ে যায়, তার জন্য আগে সব কিছু দিয়ে মেখে তারপরে তেলটা দিচ্ছি। এই মাংসটা আপনি যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই ভালো। অনেকে তো আছে যে একটু রেওয়াজি মাংস দিয়ে যারা করে তারা ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রেখে দেয়। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। ছাই মরিচ আছে না গোটা, হ্যাঁ গোটা গোটা, ওটা 2-4টে দিতে হবে। কিছুটা সাজিরে আর কিছুটা সামরিচ গোটা গোটাই একটু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ফুটিয়ে নিচ্ছি আলুটা। এরপরে এটাকে আমি একটু হালকা ভেজে নেবো, এতে আলুটা ক্রিস্পি হয়, খেতে বেশি টেস্টি হয়। আর এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, কোনো ফুড কালার দেবো না, আজকে আমি এইটা দিয়েই করব। সাদা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর সেই তেলটা যে বেঁচেছিল তার মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর কারণ মাংসের মধ্যে আমি অল্পই তেল দিয়েছি, এবারে এখানে যেই এক্সেস তেলটা থাকবে সেই তেলটা দিয়ে কিন্তু আমার মাংসটা কষা হয়ে যাবে। তার জন্য একটু পরিমাণে বেশিই দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে বেরেস্তাটাও আমার ভাজা হয়ে যায়, আর এক্সেস যে তেলটা থাকবে সেটা আমি মাংস রান্নায় দিয়ে দেব। এখানে আমি 4টে মাঝারি মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটু হাতে একটু ডলে নিচ্ছি যাতে পলকগুলো সব আলাদা হয়ে যায়, তাহলে কি হয় ভাজার সময় সুবিধা হয়। আর আমি এখানে পুরো মাংসর মধ্যেই বেরেস্তাটা দিয়ে দেব। আলাদাভাবে গার্নিশিংয়ের বা স্তরে স্তরে আমি কিন্তু বেরেস্তা ইউজ করছি না, কারণ আমার মেয়ে বলে দিয়েছে একদম হালকা করে করবে মা, আর আমি যতটা পারছি খুব লাইট করে করার চেষ্টা করছি। আপনি যদি আরও একটু রিচ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 6টা থেকে 7টা পেঁয়াজ নিতে হবে, যার জন্য কিছুটা মাংসে দিয়ে বাদবাকিটা রেখে দিতে হবে স্তরে সাজানোর জন্য। বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিল আর এতটাই লাইট ছিল যে আমাদের তো দুপুরবেলা খাওয়ার পরে বিকেলবেলায় আমাদের পুরো হজম হয়ে গেছিলো, কোনো রকম ঢেকুরও ওঠেনি, কারণ এটা আমি খুবই একদম লাইট করে করেছি, আর খুব টেস্টিও হয়েছিল। আপনি যদি এরকম রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পান। ঘরোয়া রান্না যত সিম্পল হয়, যত হালকা হয়, মানুষের শরীর কিন্তু ততটাই সুস্থ থাকে। একদিকে বেরেস্তাটা ভাজছি আর অপর দিকে কিন্তু মাংসটাও কষানোর জন্য বসিয়ে দিয়েছি। বেরেস্তাটার মধ্যে আমি 2-4 দানা চিনি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আরও নাড়লে সুন্দর বেরেস্তা কিন্তু রেডি হয়ে যাবে। একদম ক্রিস্পি মচমচে লাল লাল বেরেস্তা এরকমভাবেই পাওয়া যায়। এবারে আমি কিছু বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, কিছুই না, গোটা গরম মশলার সাথে সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী, ব্যাস। এর সাথে স্টার অ্যানিস দেওয়া যায়, তবে আমাদের এখানে না স্টার অ্যানিসটা অতটা অ্যাভেলেবেল নয়।
একটু দূরে মার্কেটে গেলে, বড় মার্কেটে গেলে সেক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু পাড়ার যে আমাদের যেখান থেকে জিনিসপত্র কিনি সেখানে কিন্তু এখানে ওটা পাওয়া যায় না। আপনি চাইলে এখানে কিন্তু অনেক রকমই মশলা পাওয়া যায়, সেটা দিতে পারেন। তবে আমি যেটুকু মশলা দিয়েছি এইটুকু মশলা কিন্তু সাফিসিয়েন্ট, এতেই কিন্তু আপনি অনেক টেস্টি বিরিয়ানি পেতে পারেন। ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। মাংসটাকে ভালোই কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে বেরেস্তাটা ভাজলাম সেই বেরেস্তা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর তেলটা যেটা রয়েছে সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। বুঝতেই তো পারছেন, মাংস মাটন আর তার মধ্যে একটু রেওয়াজি থাকে, আর এই মাংস যত টেস্টি হবে, যত কষবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে। অনেকের মুখেই শুনেছি বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না, দূর বিরিয়ানির মাংস কেমন শক্ত, ভালো লাগে না। কিন্তু আপনি ভালো করে কষিয়ে ভালো করে প্রেসারে হুইসেল দিলে অবশ্যই কিন্তু এটা ভালো হবে। এখানে আপনাদেরকে আরেকটা মশলা দেখাইনি, সেটা হচ্ছে আমি একটু কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি এখানে অ্যাড করেছি। যেহেতু আমি খুব একটা বেশি মশলা দেইনি, একটু ড্রাই গ্রেভি পাওয়ার জন্য এটা আমি করেছিলাম। কিছু আলু বোখরার সিড ছিল, সেই সিডগুলো ফেলে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, সেই আলু বোখরাটাকেও দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটাকে বেশ করে নেড়ে নেব। আমি যেভাবে মাংসটা রান্না করেছি এই মাংসটা কিন্তু পরোটা, রুটি, লুচি সবার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। এটা কিন্তু একটা মাংসের খুব সুন্দর একটা রেসিপি, মানে এই রেজালাটা যদি আপনি রান্না করে নেন এরকমভাবে, আপনি কিন্তু খুব সুন্দর করে পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এই মশলাটাকে ভেজে রাখলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে মশলাও বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, বিরিয়ানিটা যখন স্তরে সাজাবো তখন ইউজ করব, আর বেশিরভাগ মশলাটাই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এবারে ওদিকে আমার কষানো হচ্ছে, এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা এমনভাবে দেখে নেবেন, নুনটা একটু চেখে নেবেন যাতে বেশ নুন হয়। ভাতের ফ্যান যেহেতু ফেলে দিতে হয় তার জন্য একটু বেশি নুনের প্রয়োজন। 2-4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভিনিগারটা না দিয়ে আপনি লেবুর রসও দিতে পারেন, ওতে ভাতগুলো ঝরঝরে হয়। তেল দিলে ভাতগুলো গায়ে লাগে না, সুন্দর সাদা ধবধবে হয়। কিছুটা রোজ ওয়াটার আর কিছুটা কেওড়া জল আর কিছুটা গুঁড়ো গরম মশলা যেটা আমি করলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। গুঁড়ো গরম মশলার বদলে আপনি কিন্তু গোটা গোটা দারচিনি, এলাচ, লবঙ্গও দিতে পারেন। আমি আর তা করিনি, আমি একেবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। অপরদিকে মাংস আমার কষে গেছে, এদিকে প্রেসারে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসটা যা সুন্দর হয়েছে না, খুব দারুণ হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এটাকে ভালো করে আমি প্রেসারের মধ্যে হুইসেল দিয়ে নেব। সমস্ত মাংসটা এই গরম জলের মধ্যে আমি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি সামান্য মিঠা আতর দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি যেহেতু চাল, 1 কেজি মাংস, তা একটা মিঠা আতরের শিশি কিন্তু পর্যাপ্ত। যদিও আমার কাছে পুরো শিশিটা ভর্তি ছিল না, একটু খালি ছিল, তা সেটা দিয়ে আমি ভালো করে সিটি দিয়ে বন্ধ করে রেখে দিলাম। এদিকে ভাতের জলটাও বেশ ফুটে উঠেছে টকবক করে। এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখার যে চালটা, সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভাতটাকে একটু শক্ত নামিয়েছি, যখন একটুখানি সামান্য শক্ত অংশ আছে তখনই আমি নামিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু ভাপে দেব তার জন্য। এবারে আমি কি করলাম, একটা চাটু বসিয়ে তার ওপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এর নিচে একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন ঘি দিয়ে আমি প্রথমে ভাতগুলো বিছিয়ে দেব। অল্প একটু ভাত বিছিয়ে দেব, আর এরপরে একে একে মাংস আলুর স্ট্যাকটা দিতে থাকব। ভাতের ওপরে ভাজা মশলার করে রাখা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর দেখুন কি টেম্পটিং লাগছে। মানে একদম যখন প্রেশারটা খুলেছি তারপরে দেখুন কি সুন্দর লাগছে। এবার এই মাংসের যে তেল, মাংসের যে মশলা, গ্রেভি সমস্ত কিছু দিয়ে আমি একে একে স্ট্যাকটাকে সাজিয়ে নেব। উপর দিয়ে আবার কেশর ভেজানো যে দুধটা সেটাকে দিয়ে দিচ্ছি রঙটা হওয়ার জন্য, আর এর ওপরে আবার ভাত বিছিয়ে দিলাম।
আর প্রত্যেকটা স্তরেই কিন্তু ভাজা মশলা আর গোলাপ জল কেওড়া জল দিচ্ছি। এবারে আলুগুলোকে দিচ্ছি, আলুগুলোর যে অংশটা কাটা না সেটা বাইরের দিকে দেবেন। আর যদি অপোজিট করে দেন তাহলে হাতা দিয়ে তুলতে গেলে অনেক সময় এই আলুগুলো কেটে কেটে যায়, যাতে না হয় তার জন্য এরমভাবে সবসময় সাজাবেন, দেবেন খুব সুবিধা হয় তোলার সময়। ওপরে আবার একটু রোজ ওয়াটার কেওড়া জল একটু দিয়ে আবার ভাত দিয়ে দিচ্ছি, ভাজা মশলা দিচ্ছি। এরকম প্রত্যেকটা স্ট্যাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন। আবার মশলাগুলো ওপরে দিয়ে দিচ্ছি। আর মশলাটা না মানে মাংসের মশলাটা একটু ওপরের স্তরে দেওয়ার চেষ্টা করবেন। নিচের স্তরে দিলে কি হয়, তাপ লেগে পুড়ে যেতে পারে, কিন্তু মশলার গ্রেভিটা যদি ওপরের স্তরে থাকে তাহলে সেই মশলাটা মিশে ভাতের সাথে মিশে যায়, সেক্ষেত্রে পোড়ার সম্ভাব্যতাটা অনেক কমে যায়। ওপরে পুরো বেশ ভাতটা এবারে বিছিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু তেল সমেত মশলা ওপরে দিয়ে দিয়েছি, আর দিয়ে এর ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর হয়। ওপরে রোজ ওয়াটার কেওড়া জল আর এই ভেজানো দুধটা দিয়ে দিলাম। আর আরেকটু আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে একটু মালাই সমেত আছে, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, আর ওপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আপনি আটার প্রলেপ করেও এটা লাগাতে পারেন, কিন্তু আমি আর অত বেশি ঝামেলায় যাইনি। আমি একদম সহজে এটাকে করে একটা ভারী দেখে একটা জিনিস চাপা দিয়ে রেখেছি। 10 মিনিটের মতন ফুল স্টিমে দিয়ে রাখবেন, তারপরে আরও 10 মিনিট হালকা স্টিমে দিয়ে রাখবেন। তার কিছুক্ষণ পরে যখন দেখবেন যে ধুয়োটা সাইড দিয়ে বেরোচ্ছে, তারপরে দেখুন বেশ সুন্দর সব কিছু একদম মিশে গেছে। তারপরেও 10টা মিনিট আপনি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে যদি আপনি সার্ভ করেন, দুর্দান্ত স্বাদের বিরিয়ানি আপনার রেডি হয়ে যাবে। সবার মুখে হাসি ফোটাতে অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। দেখবেন খুব সহজে, খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে এরকমভাবে মাটন বিরিয়ানি করে সবাইকে কিন্তু আপনি একদম চমকে দিতে পারেন। মাটন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতন টাটা, নমস্কার, ধন্যবাদ।